প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইমরান এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব ধান গাছের খোল পচা রোগ নিয়ে। তো এখন ম্যাক্সিমাম ধান চাষি ভাইদের জমির বয়স 30 থেকে শুরু করে 40 দিন, 50 দিন, 60 দিন পর্যন্ত কিন্তু চলতেছে। 30 থেকে 60 দিনের মধ্যে আমাদের সবচেয়ে বেশি যে সমস্যায় পড়তে হয় ধান গাছ নিয়ে, সেটা হলো ধানের খোল পচা রোগ নিয়ে। তো অনেকেই ইনবক্সে মেসেজ দিচ্ছেন, অনেকেই বিভিন্ন গ্রুপে এই খোল পচা রোগ সম্পর্কে জানতে চাচ্ছেন। এটা কিভাবে সমাধান করবেন, কি কি করণীয় রয়েছে, কি কি কাজগুলো করলে, আগে থেকে কি কি ব্যবস্থাপনাগুলো নিলে আমরা খোল পচা রোগ থেকে মুক্তি পাবো বা খোল পচা রোগ সহজেই আসতে পারবে না। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি। তো এই যে ধান 108, আজকে এটার বয়স চলতেছে 37 দিন হবে। তো এই সময়টাতে কিন্তু আমাদের ধানের জমিতে খোল পচা রোগ হতে পারে। তো আমার এই জমিতে এখন পর্যন্ত খোল পচা রোগ নাই। কেন নাই আপনাদের সঙ্গে আলোচনা করি। মনে রাখবেন, আমরা যদি পূর্বে থেকেই বেশ কিছু কার্যক্রম, বেশ কিছু ব্যবস্থাপনাগুলো নেই, তাহলে কিন্তু আমাদের খোল পচা রোগ কিন্তু সহজেই হবে না। যেমন আমরা যদি পরিমাণ মতো ইউরিয়া সার যদি ব্যবহার করি, অতিরিক্ত মাত্রায় যদি ইউরিয়া সার থেকে আমরা বিরত থাকি। আমরা অনেকেই ভাবি যে ইউরিয়া সার মানেই হচ্ছে ধানের ফলন বৃদ্ধি, মূলত ধান গাছের ফলন কমাতে কিন্তু ইউরিয়া সার কিন্তু সহায়তা কিন্তু ব্যাপকভাবে কাজ করে। তো কিভাবে কাজ করে? আপনি যতই ইউরিয়া সার জমিতে প্রয়োগ করবেন অতিরিক্ত মাত্রায়, দেখা যাবে আপনার জমিতে কিন্তু প্রচুর পাশকাঠি আসবে, প্রচুর পাশকাঠি আসবে এবং জমিতে দেখবেন ঝোপঝাড় হয়ে থাকবে। এবং সেই সঙ্গে ইউরিয়া সার অতিরিক্ত মাত্রায় ব্যবহার করার কারণে ধান গাছ কিন্তু দুর্বল হয়ে যাবে, একেবারেই দুর্বল হয়ে যাবে। এবং স্যাঁতসেঁতে পানি যদি জমে থাকে জমিতে, এই যে স্যাঁতসেঁতে পানি বা ধান গাছ অতিরিক্ত মাত্রায় দুর্বল এবং অতিরিক্ত মাত্রায় ঝোপঝাড় যে হয়ে গেল, এই তিনটা কারণে কিন্তু আপনার জমিতে খোল পচা রোগ হয়ে থাকে। মূলত ইউরিয়া কারণেই কিন্তু আপনার এই কাজটি হচ্ছে। আপনি জমিতে ইউরিয়া কম প্রয়োগ করলেন, অতিরিক্ত মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করেন নাই, তারপরও আপনার জমিতে খোল পচা রোগ হয়েছে। কেন হয়েছে? সেটা হলো, আপনার জমিতে যদি লাগাতার পানি যদি ধরেই রাখেন, একদম ধান রোপণ করার পর থেকে আপনার জমিতে পানি লেগেই আছে, 40 দিন বয়স হয়ে গেছে, পানি সিপে পানি বা 2 ইঞ্চি পানি লেগেই আছে, একদম 60 দিন বয়স হয়ে গেছে, এই পর্যন্ত পানি আপনার জমিতে লেগেই আছে। তো এই যে অতিরিক্ত মাত্রায় যে পানি জমে থাকলো এবং জমিতে যে একটা শুকানোর যে প্রয়োজন, 30 থেকে 35 দিন পরে বা 30 দিন থেকেই আপনার জমি যে একটু শুকানোর প্রয়োজন, 10 দিন 15 দিন বা মাটি ফাটানোর যে একটা প্রয়োজন, এই কাজটি যে আপনি করলেন না, যার কারণে আপনার জমিতে কিন্তু খোল পচা রোগ হতে পারে। তো অবশ্যই আমাদের কি করতে হবে? 35 দিন বয়স যখন হবে, যদি সুবিধা হয় 40 দিন বয়সও আপনি জমিটা ফাটিয়ে নিতে পারেন, জমি একেবারে শুকায় জমি আঁশ ফাটা করে দিতে পারেন। এতে করে দেখা যাবে আপনার ধান গাছ শক্তপোক্ত হবে এবং আপনার জমিতে কিন্তু খোল পচা রোগ কিন্তু হতে পারবে না। তো খোল পচা রোগের লক্ষণ কী? এখন যদি আপনাদেরকে খোল পচা রোগের লক্ষণ যদি আপনাদেরকে বলি, খোল পচা রোগ সাধারণত আপনার ধান গাছের নিচ থেকে শুরু হবে। এই যে ধান গাছের গুঁড়া, সাধারণত খোল পচা রোগটা আপনার এইখান থেকে শুরু হবে। এইখানে দেখবেন আপনার ধান গাছের গুঁড়ায় ছোপ কালো কালো দাগ হয়েছে, ছোপ কালো কালো বাদামি কালার রঙের আপনার দাগ হবে। এইখানে কালো কালো, এখানে আস্তে আস্তে কালো কালো দাগ হবে এবং এই কালো কালো দাগগুলো আস্তে আস্তে বড় দাগে পরিণত হবে, আস্তে আস্তে বড় হবে, আকারটা বড় হবে। এবং এটা ডে বাই ডে যখন আপনার বাড়তেই থাকবে, বাড়তে যখন আপনার ধান গাছের পাতায় উঠে যাবে, তখন দেখবেন আপনার ধান গাছের শীষের অংশে দেখা যাবে পুড়ে যাবে বা পাতাগুলি নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। এবং উপর থেকে দেখলে যখন পরিপূর্ণভাবে আপনার জমিতে যখন এই যে খোল পচা রোগে আক্রান্ত হয়ে যাবে, তখন দেখবেন আপনার উপর থেকে ধান গাছের জায়গা যেখানে বেশি মাত্রায় আক্রান্ত হয়েছে, সেইখানে একেবারে পুড়ে যাওয়ার মতো হয়ে যাবে। অর্থাৎ বাস পড়লে যেরকম হয়, সেই বাস পড়ার মতো কিন্তু একদম কালো বর্ণ ধারণ করে নেবে। তো এই যে খোল পচা রোগ যদি আপনার হয়ে যায়, এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার জমিতে কি করণীয় আছে? তো যদি আপনার জমিতে লক্ষণ দেখতেই পান খোল পচা রোগ আপনার হয়ে গেছে, এইরকম অবস্থা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন, জমি থেকে যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশন করে দিবেন। যদি জমিতে পানি থাকে, পানি নিষ্কাশন একেবারেই করে দিবেন এবং জমিটা শুকানোর ব্যবস্থা করবেন যত দ্রুত সম্ভব হয়। এবং এরকম খোল পচা রোগ যদি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা ভালো মানের একটা ছত্রাকনাশক ব্যবহার করে দিবেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে সেলটিমা নিয়ে। সেলটিমা
আপনার এমন একটি ছত্রাকনাশক যেটা আপনার ধান গাছের বিভিন্ন ছত্রাকজনিত সমস্যা যেগুলো হয়, খোল পচা রোগের পাশাপাশি আপনার পরবর্তীতে আপনার শীষগুলো বের হবে, তখন আপনার শীষ ব্লাস্ট হতে পারে অথবা গিট ব্লাস্ট হতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু আমাদের কাটিয়ে তুলবে এই ধরনের একটা ভালো মানের ছত্রাকনাশক যদি আমরা ব্যবহার করি। তো রোগ দেখা মাত্র অবশ্যই ব্যবহার করতে হবে আমাদের ছত্রাকনাশক। আর যদি রোগ যদি নাও থাকে, মানে আমার মতো জমি যদি একেবারে ফ্রেশ থাকে, পরিষ্কার থাকে, মানে কোনো ধরনের রোগ বালাই নাই, তারপরও আপনারা যে কাজটি করতে পারবেন, ধান গাছের বয়স যখন 40 দিন হবে বা 45 দিনের মধ্যে আপনারা ভালো মানের একটা ছত্রাকনাশক ব্যবহার করে দিবেন। এতে করে কিন্তু আপনার জমিতে খোল পচা রোগের পাশাপাশি পরবর্তী যে শীষ ব্লাস্ট বা গিট ব্লাস্ট হয়, এটাও কিন্তু আপনার দমন হয়ে থাকবে। আপনারা বাজারে অনেক ধরনের ছত্রাকনাশক পাবেন, যেমন সেলটিমা তো আছেই, পাশাপাশি আপনারা সিনজেন্টার এমিস্থারটপ পাবেন, তারপর আপনার অটোর নাভারা পাবেন, আরও বেশ কয়েকটা ছত্রাকনাশক কিন্তু আপনারা পাবেন। অবশ্যই ভালো মানের একটা ছত্রাকনাশক নিয়ে আসার চেষ্টা করবেন এবং সেইগুলো মাত্রা অনুযায়ী আপনারা আপনাদের জমিতে স্প্রেগুলো করে দিবেন। তো যাই হোক, এটা এখন আমরা আমাদের জমিতে ব্যবহার করব এবং কি পরিমাণ ব্যবহার আপনারা করবেন সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব, কতটুক জমিতে কতটুক ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করব এই সেলটিমার বর্তমান দাম দর কীরকম, সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন একেবারে ইনটেক, আর এটা আমি নিয়ে আসছিলাম একটু আগেই, মোটামুটিভাবে এই সিজনে নিয়ে আসি নাই, বুড়ো মৌসুমের লাস্টের দিক দিয়ে নিয়ে আসছিলাম, কোনো কারণে আর দেওয়া হয় না জমিতে। তো এটা কিন্তু ওরকমই পরে আছে, ভাবলাম আজকে আমাদের জমিতে এটা ব্যবহার করে দেই। তো সেলটিমা আপনারা জানেন এটা খুবই ভালো মানের একটা ছত্রাকনাশকগুলোর মধ্যে সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়, কারণ এটা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের পাশাপাশি আপনার ধানের ফলন কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাবে। আপনাদেরকে আমি বিঘা প্রতির হিসাবটা দিচ্ছি, অর্থাৎ 33 শতক জমিতে আপনারা কী পরিমাণ ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। বিঘা প্রতি অর্থাৎ 33 শতক জমিতে আপনারা 150 মিলি হারে আপনারা আপনাদের জমিতে সুন্দর করে স্প্রে করে দিতে পারেন। প্রতি বিঘা জমির জন্য আপনারা 3টা ট্যাঙ্কি করবেন, অর্থাৎ 16 লিটার হোক বা 18 লিটার ট্যাঙ্কি হোক। তো সেই ক্ষেত্রে আপনারা 3টা ট্যাঙ্কি করবেন, 3টা করে ট্যাঙ্কি করে আপনার ধান গাছ একবার আগা থেকে শুরু করে গোড়া পর্যন্ত সুন্দর করে ভিজিয়ে স্প্রেগুলো করে দিবেন। বিশেষ করে যাদের খোল পচা রোগ রয়েছে তারা 3 ট্যাঙ্কির জায়গায় 4 ট্যাঙ্কি করতে পারেন বিঘা প্রতি, আরও ভালো হবে। তো এটার দামের কথা যদি বলি আপনাদেরকে, এটা হচ্ছে আমার হাতে হলো 250 মিলির একটা বোতল। তো এই 250 মিলির বোতলের গায়ের রেট লেখা আছে 800 টাকা। তো আপনারা হয়তো বাজারে 650 টাকা থেকে শুরু করে 660, 70, 80 বা 700 টাকার মধ্যে কিন্তু এইটা পেয়ে যাবেন। এক এক অঞ্চলে কিন্তু এক এক দাম কিন্তু ভেরি করে। তো আমি ক্রয় করেছিলাম 650 টাকা দিয়ে। এখন হয়তো একটু দাম বেশি হতে পারে, এখন সিজন টাইম একটু মানে ভোর সিজন, এখন কিন্তু একটার দাম কিন্তু একটু বেশি হতে পারে। অবশ্যই যাচাই বাছাই করে তারপর দরদাম করে ক্রয় করার চেষ্টা করবেন। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমরা এটা পুরোপুরিভাবে ঢেলে দেব, কারণ আমাদের যে জমি সেই জমি অনুযায়ী এটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণটাই লাগবে প্রয়োজন। তো যার কারণে এটা আমরা পুরোপুরিভাবে এখানে ঢেলে দেব। মনে রাখবেন এই ছত্রাকনাশক মেশানোর কাজটা আপনারা আলাদা একটা বালতিতে পরিষ্কার পানিতে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সুন্দর করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার কয়টা ট্যাঙ্কি করবেন সেই ট্যাঙ্কি অনুযায়ী পানি মেপে আপনারা আপনাদের ট্যাঙ্কিতে ভরে তারপর আপনারা আপনাদের জমিতে স্প্রেগুলো করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা পুরোটাই ঢেলে দিলাম এখানে। আমি এটাতে একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিতেছি, সমস্যা হবে না তেমন একটা। আপনারা চাইলে এরকম করে নাড়াচাড়া করে নিতে পারেন। নাড়াচাড়া করে মিক্সিং কাজ হয়ে গেলে তারপর আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দেবেন। তো যাই হোক, এখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। সেই সঙ্গে যারা এখনও ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। সেই সঙ্গে অনুরোধ রইল, আপনারা যারা ফেসবুক ইউজ করেন অবশ্যই আমার ইমরান এগ্রো পেজটিও ফলো করে দেওয়ার চেষ্টা করবেন। ফলো এবং সেই সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদের কিন্তু এই ধরনের তথ্যগুলো পেয়ে অনেকটা উপকারে আসবে। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, ভিডিও এমনিতে লম্বা হয়ে গেছে, ভিডিও আর লম্বা করা উচিত হবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পালা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।